আচ্ছা, এখন কাস্টমারের ভাষা কি? কাস্টমারের ভাষা হচ্ছে গিয়ে উনি 30,000 টাকা না কিনছে ফোন, না আমি ফোন ওনার ঠিক করে দিয়ে দেবো, আগের মতো করে দিতে হবে, আর নাহলে 30,000 টাকা জরিমানা দিতে হবে। মোবাইল আগের মতো চালু করে দিতে হবে, আর নয়তো 30,000 টাকা দিতে হবে। আর যদি দিতে ব্যর্থ হন, অনেক ঝামেলা করতেছে এগুলো নিয়ে, অনেক ঝামেলা করছে। আপনার মার্কেট মালিককে জানিয়েছেন? আপনাদের কমিটিকে জানিয়েছেন? জি, মার্কেট মালিককে অলরেডি জানানো হয়েছে। আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমি আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মোবাইলের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই পরিপ্রেক্ষিতে আজকে একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আসলে এটা একটা সমস্যা না, এটা একটা সতর্কমূলক ভিডিও বলতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। দেখুন, আমার হাতে এখন একটি হুয়াওয়ে মোবাইল দেখতে পাচ্ছেন। এটা মডেল কত? Y90, হুয়াওয়ে নোভা Y90। এটা একটি হুয়াওয়ে Y90 একটি মোবাইল, নোভা Y90। আর এই মোবাইলটার উনি একজন টেকনিশিয়ান। উনি আজকে প্রায় 2-3 বছর যাবৎ মোবাইল রিপেয়ারের কাজ করেন। তো ওনার কাছে এই মোবাইলটা নেটওয়ার্কের কাজ করানোর জন্য নিয়ে এসেছে কাস্টমার। তো নেটওয়ার্কে কাজ করার জন্য নিয়ে আসার পর এই মোবাইলটা কিন্তু আর হঠাৎ করে চালু হচ্ছে না। এখন যখন উনি নেটওয়ার্কের জন্য এটা কাজ করার জন্য খুলেছে মোবাইলটা, যখন ব্যাকশেল খুলেছে, ব্যাকশেল খোলার পর যখন নেটওয়ার্কের মানে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো যখন চেকিং করবে, মোবাইলটা খুলে দেখলো যে না, এন্টিনা কেবল টেবল সব কিছু ঠিক আছে। তো উনি আবারও একবার সিম লাগিয়ে মোবাইলটা চালু করে ভোল্টেজ চেক করবে, এরকম ধরনের চিন্তা ভাবনা ছিল। তো উনি যখন মোবাইলের ব্যাকশেলটা খোলার পরেই হঠাৎ করেই দেখতে পাচ্ছে যে মোবাইলটা চালু হচ্ছে না। এখন কাস্টমারের কথা মতো এই মোবাইলটা প্রায় 30,000 টাকা দিয়ে কাস্টমার নিয়েছে। এখন কাস্টমার বলছে যে আমি এত কিছু জানি না, আমি আপনার কাছে মোবাইলটা দিয়েছিলাম চালু অবস্থায়, শুধু নেটওয়ার্ক কাজ করতো না। আপনি আমার ওই মোবাইলটা আমি যে অবস্থায় দিয়েছি চালু অবস্থায়, নেটওয়ার্কের সমস্যা থাক সমস্যা নাই, কিন্তু আমার মোবাইলটা চালু ছিল, আপনি আমাকে চালু অবস্থায় মোবাইল দিবেন। আর না হয়তো আপনি আমার মোবাইলের 30,000 টাকা দাম, আমাকে 30,000 টাকার জরিমানা দিবেন। তো উনি অনেক দূর থেকে আমার এখানে এসেছে। তো এটা নিয়ে অনেক ঝামেলায় আছে, কাস্টমারও অনেক ঝামেলা করছে। এখন কথা হলো, এই মোবাইলটা কাস্টমার দিয়েছে চালু অবস্থায়, কিন্তু হঠাৎ করেই কেন মোবাইলটা চালু হচ্ছে না? হ্যাঁ, এটা কি কারণ? দেখুন, এই কারণটা যদি আমি আপনাদের বলতে চাই, তাইলে আমি আপনাদেরকে প্রথমে আমার ক্যামেরাটাকে সামনে আনতে হবে। ক্যামেরাটা সামনে নিয়ে আসুন। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমেই এই মোবাইলের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই মোবাইলের টাচ এলসিডি কিন্তু লাগানো হয়েছে, অর্থাৎ এটা মার্কেটের টাচ এলসিডি। দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু অনেকটা গ্যাপ আছে। এরপরে এখানে এসে দেখেন এই বডিটা একটু লক্ষ্য করেন, এই বডিটা কিন্তু এখানে ভাঙ্গা আছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু ক্লিয়ার দেখাতে পারছি, এখানে বডিটা কিন্তু ভাঙ্গা আছে। এই মোবাইলটা কাস্টমার টাচ এলসিডি লাগিয়েছে, আর টাচ এলসিডি লাগানোর কারণ হচ্ছে এই মোবাইলটা গাড়ির চাকার নিচে পড়েছে। চাকার নিচে পড়েছিল না, ঢিল মারছিল, হাত থেকে বলে, অর্থাৎ ঢিল মারা সেট, সোজা সাপটা। তো এটা ঢিল মারা মোবাইল। ঢিল মারার পর এই মোবাইলটার বডিটা কিন্তু অনেকটা বাঁকা হয়ে গেছিল, এবং ব্যাকশেল এবং টাচ এলসিডি সম্পূর্ণই কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। পরে অন্য কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে এই মোবাইলটা কোনোভাবে এই বডিটাকে একটু সোজা করে, দেখতেই পাচ্ছেন কতটুকু সোজা হয়েছে, এখানে কিন্তু অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে, অর্থাৎ এই টাচ এলসিডিটাও কিন্তু ঠিকঠাকভাবে লাগে নাই। যদি হালকা একটু চাপ খায় তাহলে টাচ এলসিডি ভেঙে যাবে। তো বডিটা অনেকটা বাঁকা ছিল, এটাকে কোনোভাবে সোজা করা হয়েছে। এবং এখানে দেখেন এই জায়গাটাও কিন্তু অনেকটা বাঁকা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একদম ফিনিশিং হয়েছে, বাট এই জায়গাটা ফিনিশিং হয় না। তার কারণ হচ্ছে এই জায়গাটা বাঁকার কারণে এলসিডিটা ঠিকঠাকভাবে ফিনিশিং হয় না। তো এখন এই মোবাইলটা যেহেতু ঢিল দেওয়া, আমি এখানে মাদারবোর্ডটাও খেয়াল করেছি, এখানে মোবাইলের যে সার্কিটটা খেয়াল করেন, সিমটা লাগানো আছে। সিমে দাঁড়ান, দেখতেছি না, সিমটা লাগানো নাই। এখানে এই মোবাইলের সার্কিটটাও কিন্তু বাঁকা, অনেকটা বাঁকা। আপনি এদিক দিয়ে এসে যখন এদিকে দেখবেন, এদিকটা কিন্তু অনেকটা বাঁকা। তো আর এই মোবাইলটা যেহেতু ঢিল মারা মোবাইল, তো এই কারণেই দেখা গেল যে টাচ এলসিডি লাগানোর পরে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু নেটওয়ার্ক কাজ করছে না। হয়তো বা নেটওয়ার্কে আইসি ড্যামেজ হয়ে গেছে,
হয়তোবা সিপিইউর সাথে নেটওয়ার্কের যে কানেক্টিভিটি লাইনগুলো আছে, I2C প্রোটোকলের যে লাইনগুলো আছে, এগুলো হয়তোবা ডিসকানেক্টেড হয়ে গেছে, যার কারণে নেটওয়ার্ক চলছিল না। তো এখন দ্বিতীয় অন্য আরেকজন যে ভাইয়ের থেকে টাচ এলসিডি লাগিয়েছে, ওই ভাই হয়তো এটা কাজ করার চেষ্টা করেছে, যখন হয় নাই দ্বিতীয় আরেকজন ভাইয়ের কাছে নিয়ে এসেছে। নিয়ে আসার পর উনি যখন মোবাইলটাকে খোলার পরেই কিন্তু মোবাইলটা আর চালু হচ্ছে না। এখন কিন্তু বিপদে কে পড়লো? সেকেন্ড যে টেকনিশিয়ান মোবাইলটাকে খুলেছে উনি কিন্তু বিপদে পড়েছে। উনি কিন্তু কোনো কাজই করে নাই, জাস্ট মোবাইলটাকে খোলার পরে আর মোবাইলটা চালু হচ্ছে না। তো এরকমটা কেন হয়? দেখুন, এরকমটা কেন হয় আমি যদি একটা উদাহরণ দিই। এটা একটা তার, আপনি যদি বারবার তারটাকে এরকম করতে থাকেন, এক সময় এই তারটা কিন্তু ক্ষয় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে তারটা ভেঙে যেতে পারে। তো এখানে দেখা যায় এই মোবাইলের ভিতরে যে লেয়ার থাকে, এই যে বিভিন্ন আইসির যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু মোবাইলের লেয়ারের ভিতর দিয়ে। তো দেখা গেল যে কোনো কারণে যদি আপনার মোবাইলটা ঢিল মারা হয়, তো মোবাইলের সার্কিটের ভিতর থেকে লেয়ারগুলো ছিঁড়ে যায় অনেক সময়। অথবা মনে করেন কোনো রকমে লেয়ার ঠিক আছে, কোনো রকমে লেগে আছে, কোনো কারণে এটাকে খুলেছে, হালকা একটু বাঁকা হয়েছে অথবা হালকা একটু চাপ খেয়েছে, তখন মাদারবোর্ডের ভিতর থেকে লেয়ারগুলো ছিঁড়ে যায় পরিপূর্ণভাবে। আর ছিঁড়ে গেলেই তখন দেখা যায় যে মোবাইলটা আর চালু হয় না। আবার অনেক সময় হয় কি, ঢিল মারা মোবাইলগুলো সব ঠিকঠাক চলতেছে, আপনি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর যখন ওই টেকনিশিয়ান ভাই স্ক্রুগুলো খুলে, যখন আপনি একটা মোবাইল ঢিল মেরেছেন বা গাড়ির চাকার নিচে পড়েছে বা হাত থেকে পড়েছে, পড়ার পর এই মোবাইলের স্ক্রুগুলো তো লাগানো থাকে, যখন মোবাইলটা হাত থেকে পড়লো তখন এটা মোবাইলটা ফিটিং ছিল, স্ক্রুগুলো টাইটভাবে লাগানো ছিল। তো এখন দেখা গেল যে আপনি যখন যে কোনো একটা কারণে মোবাইলটাকে একজন টেকনিশিয়ানের কাছে নিয়েছেন, নেওয়ার পরে উনি যখন স্ক্রুগুলো খুলে, অর্থাৎ স্ক্রুগুলো যখন লুজ দেয়, তখন মাদারবোর্ডটা কিন্তু লুজ হয়ে যায়। আর তখনই দেখা যায় ওই যে আগে একটু বাঁকা হয়েছিল, স্ক্রুগুলো লাগানো ছিল, যার কারণে মোবাইলের সার্কিটে মানে একদম টাইট হয়ে বডির সাথে লাগানো ছিল, যখন স্ক্রুগুলো খুলছেন তখন এটা লুজ হচ্ছে আর মোবাইলের মাদারবোর্ডের ভিতর থেকে লেয়ারগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তখনই দেখা যায় যে মোবাইলটা আর চালু হচ্ছে না। তখন এটা দোষ হয়ে যায় একজন টেকনিশিয়ানের। আসলে এটা একটা টেকনিশিয়ানের দোষ না, এটা যারা শিক্ষিত পার্সন, যারা কাস্টমার আছেন, তারা অবশ্যই বুঝেন। আগে এক সময় দেখা যেত যে মোবাইল সম্বন্ধে অনেকেই বুঝতো না। অনেকে একটা মোবাইল একজন টেকনিশিয়ানের কাছে নিয়ে আসলে, একটা বাটন মোবাইলই নিয়ে আসলে ভাবতো যে এটার ভিতর থেকে মনে হয় অনেক কিছু খুলে রেখে দিবে, হ্যাঁ এটার ভিতরে মনে করে যে আইসি রেখে দিবে বা কোনো কিছু রেখে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা সবার ভিতরে থাকতো। তো এখন কিন্তু আর ওই যুগ নাই। আপনার এই মোবাইলটা, হ্যাঁ এই মোবাইলের সার্কিটটা চুরি করে বিক্রি করে দিবে, বিক্রি করে বাঁচতে পারবে না। কেন? আপনার এই মোবাইলে যদি কাগজপত্র থাকে, আপনি চাইলে, যদি আপনার সন্দেহ হয় যে আপনার মাদারবোর্ডটা চুরি করে ফেলেছে, যে টেকনিশিয়ান ভাইকে দিয়েছেন উনি খুলে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে, আপনার যদি এরকম সন্দেহ হয়, আপনি আপনার মোবাইলের IMEI নাম্বার দিয়ে আপনি একটা জিডি করে দিতে পারেন, বা আপনি একটা যে কোনো একজন পুলিশের দ্বারস্থ হতে পারেন। যদি আপনার মাদারবোর্ডটা কেউ বিক্রি করে অন্য জনের কাছে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই মাদারবোর্ডটা অন্য কেউ চালাতে পারবে না, কারণ আপনি অলরেডি মামলা করে দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে আগে এক সময় বিভিন্ন আইসি বা মোবাইলের মাদারবোর্ড চুরি করে রেখে দিত, এরকমটা হতো, সবাই করতো না, দুই একজন করতো, কিন্তু এখন আর আগের সিস্টেম নাই। এখন প্রত্যেকটা টেকনিশিয়ান কিন্তু অনেক সতর্ক, যে চাইলে একটা মাদারবোর্ড চুরি করা যাবে না বা চাইলে একটা আইসি খুলে রেখে দেওয়া যাবে না। আগে এরকমটা যদিও বা হতো বা কিছু কিছু টেকনিশিয়ানরা করতো, এখন আর এই সিস্টেম নাই, আগের যুগ নাই। এখন বর্তমানে ডিজিটাল যুগ, আপনার একটা স্ক্রু হারিয়ে গেলেও এটাও আপনি খুঁজে বের করতে পারবেন। তো দেখুন, এখন এই বেচারা কিন্তু অনেক টেনশনের মধ্যে আছে, আমার কাছে এসে কিন্তু প্রায় কান্নাকাটির মতো, যে দেখেন এই লোকটা অনেক দাপটশালী লোক, উনি আমার কাছে এসেছে মোবাইলটা নেটওয়ার্কে কাজ করতে, আমি শুধু স্ক্রুগুলো খুললাম, স্ক্রু খোলার পরে কিন্তু আর মোবাইল চালু হচ্ছে না। এখন কাস্টমার তো নাছোড় বান্দা, কাস্টমারের কথা যে আমার মোবাইল 30,000 টাকা দাম, আমাকে 30,000 টাকা জরিমানা দিতে হবে। কাস্টমার মানে এরকমভাবে প্রেশার ক্রিয়েট করছে। কতটুকু কষ্ট পেলে একজন টেকনিশিয়ান মানে অনেক দৌড়ে আমার কাছে আসতে পারে। দেখুন, আমি তো আমার মতো চেষ্টা করব কাজটা করার জন্য, তবে হাত ঢিল মারা মোবাইলগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ হতে চায় না। দেখা যায় যে সিপিইউ এমএমসির নিচের থেকে লাইন ছিঁড়ে যেতে পারে, তো আমি সিপিইউ এমএমসি রিবোলিং করে দিলাম, যদি সিপিইউ এমএমসি থেকে লাইন মিস হয়ে থাকে তাহলে চালু হয়ে যাবে। আর যদি মোবাইলের ভিতর থেকে লেয়ার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এটা কাজ করা সম্ভব হয় না, এটা যে কোনো টেকনিশিয়ানই হোক না কেন। তো চলুন, এখন যে মোবাইলটা আমার কাছে নিয়ে এসেছিল তার সাথে আমি একটু কথা বলবো। আচ্ছা ভাই, এই মোবাইলটা যখন আপনার কাছে কাস্টমার নিয়ে আসছিল,
আপনি এখানে ভয় পাওয়ার কিছুই নাই। আমি হয়তো হঠাৎ করে ভিডিও শুট করছি, আপনার যদি ভালো লাগে বা আপনার পারমিশন পাই তাহলে আমি এটাকে আপলোড করবো, না তো আমি আপলোড করবো না। তো আমি আপনাদেরকে শুনতে চাই যে এটা আসলে কাস্টমার কি বলেছিল আপনার কাছে আনার পর, বা মোবাইলের কন্ডিশনটা কেমন ছিল যখন ফোনটা নিয়ে আসছিল আমার কাছে তখন এই কন্ডিশনে ছিল, বলতে যে ব্যাকসেলটা ছিল এটা একদম বাঁকা, মানে ফাটা ছিল। নিয়ে আসছিল আমার কাছে, নো সার্ভিস ছিল, ফোনটা রান ছিল বাট নো সার্ভিস ছিল এটা। পরে আমি বিল করলাম, প্রথম বলছি যে ভাই খুলে দেখতে হবে, যদি এন্টিনিয়ার যেহেতু ডিসপ্লেটা লাগানো হয়েছে মার্কেট থেকে, আমি বলছি নেটওয়ার্ক এন্টিনিয়া গুলো তো খোলা থাকতে পারে, আমি দেখে নিই। যদি সমস্যা পরে দেখলাম যে লাইনগুলো না ঠিকই আছে, মানে অনেক সময় দেখা যায় যে টাচ ডিসপ্লে লাগাইলে অনেকে দেখা যায় নেটওয়ার্ক এন্টিনাগুলো ভুলে লাগায় না, এই কারণে তো দেখা যায় যে নেটওয়ার্ক এন্টিনাগুলো আবার লাগাই দিলে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে। আপনি এটাই ভাবছিলেন? এটাই ভাবছি। আচ্ছা, তারপরে খোলার পর আমি বললাম যে ভাইয়া এটা তো এন্টিনা ঠিক আছে, হয়তো নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। পরে আমি 700 টাকা বিল করলাম। বিল করে যখন স্ক্রু গুলো খোলার পরে, তখন স্ক্রুগুলো খোলার পরে আমি বোর্ডটা দেখলাম বোর্ডটা যে বাঁকা। পরে আমি আরেকবার লাগায় ট্রাই করলাম, চালু হয় কিনা দেখলাম, পরে যে ফোন আর রান হইতেছে। আচ্ছা, তার মানে আপনি শুধু খুললেন, খুলে যখন স্ক্রুগুলো লাগানো ছিল, স্ক্রুগুলো খুলেছেন, যে আমি স্টিলের প্যানেলগুলো খোলা ছিল, আপনি যখন মোবাইলটাকে খুলেছেন স্টিলের প্যানেলগুলো খোলা ছিল, তো স্টিলগুলো উপরে এগুলো খোলা ছিল। আচ্ছা, স্টিলের প্যানেলও খোলা ছিল, আপনি শুধু ভাবলেন যে স্ক্রুগুলো খুলে আমি একটু দেখে যখন মাদারবোর্ডটা বাঁকা দেখছেন, আবার একটু ট্রাই করলেন যে আবার একটু চালু করে আমি দেখে নিই পরিপূর্ণভাবে। দেখার পরে দেখলেন যে মোবাইলটা চালু হচ্ছে না। আচ্ছা, এখন কাস্টমারের ভাষা কি? কাস্টমারের ভাষা হচ্ছে গিয়ে উনি 30,000 টাকা না কিনছে ফোন, না আমি ফোন ওনার ঠিক করে দিয়ে দেবো, আগের মতো করে দিতে হবে, আর নাহলে 30,000 টাকা জরিমানা দিতে হবে। মোবাইল আগের মতো চালু করে দিতে হবে, আর নয়তো 30,000 টাকা দিতে হবে। আর যদি দিতে ব্যর্থ হন? অনেক ঝামেলা করতেছে এগুলো নিয়ে, অনেক ঝামেলা করছে। আপনার মার্কেট মালিককে জানিয়েছেন? আপনাদের কমিটিকে জানিয়েছেন? জি, মার্কেট মালিককে অলরেডি জানানো হয়েছে। মার্কেট মালিক কি বলে? মার্কেট মালিক বলছে যে এখন এটা কি কন্ডিশন আছে ওটা দেখো, তারপর একটা কিছু করবো। এখন কি আপনার 30,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে কি? না, কারণ মোবাইল দিয়ে কাজ করি গ্রামের মধ্যে, এমনি তো কত টাকা কামাই মাসে, 30,000 টাকা কিভাবে? এমনি তো আইসি রিলেটেড কাজগুলো টুকটাক করতে পারেন? হ্যাঁ জি, আইসি রিলেটেড। বিষয়টা হলো যে উনি কিন্তু ভালো কাজে জানে, ওনার বোনিও আছে, সফটওয়্যারের কাজও ভালো জানে, এবং আইসি রিলেটেড কাজগুলো কিন্তু করে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখন বিপদ কিন্তু বলে কয়ে কাউকেই আসবে না, যে কোনো টেকনিশিয়ানই কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তো আমি আজকের এই ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা মোবাইল রিপেয়ারের কাজ করি, আমরা দেখুন ব্যবসার ক্ষেত্রে, আপনি শুধু মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে না, আপনি ভাবতে পারেন মোবাইল রিপেয়ারের কাজই হয়তো বা সবচেয়ে ভেজাল বেশি, না, এরকমটা কিন্তু ভাবা একদমই ভুল। কারণ মোবাইল রিপেয়ারের কাজ ছাড়াও আপনি কাপড়ের বিজনেস করবেন, কাপড়ের দোকানে তো আরো ভেজাল। 2-4 দিন 5 দিন কাপড় টাপড় পইরা কাস্টমার নিয়ে আসে, যেটা রং উঠে যায় পাল্টাই দেন, কাপড় বইটে গেছে পাল্টাই দেন, এই যে নানা রকম। যেমন আমার দোকানের সামনে কাপড়ের দোকান আছে, এই সপ্তাহে দেখতেছি ঝামেলা হচ্ছে। কেউ বলে যে এই কাপড়ের মাপে কম দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আসলে ঠিকঠাক দিয়েছে, কাপড় মাপে কম দিচ্ছেন, তারপর রং উঠে গেছে, এই কাপড় ভালো দেন নাই আপনি, বাকি নিয়ে টাকা দিতে চাচ্ছে না। তারপরে রেন্টে কার, আমার তো সাইড বিজনেস, রেন্টে কারের বিজনেসও আছে, ওইখানে তো আরো ঝামেলা। তারপরে আপনি কি কাজ করবেন, মানে যেই কোনো কাজ করতে গেলে আপনি দিন মজুরি করতে যাবেন তাও ঝামেলা, অটো ড্রাইভারই করবেন তাও ঝামেলা, গাড়ি চালাবেন, বাস চালাবেন, মাইক্রো চালাবেন, মানে যে কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। আপনার ঝামেলা পোহাতেই হবে, বিজনেস করতে গেলে ঝামেলা পোহাতেই হবে, এটাই স্বাভাবিক বিষয়, এটা আমাদের মেনে নিতে হবে সবার। এখন একটা গাড়ি 30 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, এই গাড়িটা রাস্তায় চলতেছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আর এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বিদায় আপনি যদি এটাকে আলমারিতে, এটাকে সাজায় রাখার জিনিস না, এটা গাড়ি রাস্তায় চলবে এবং চলতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, এটাই স্বাভাবিক বিষয়। তো আমরা যারা মোবাইল রিপেয়ারের কাজ করি, আমাদের ইনকাম অনুযায়ী আসলে লস তেমন একটা হয় না, কিন্তু মাঝে মধ্যে কিছু কাস্টমার আছে যারা অনেকেই মানে ঘাড়ে কামড় দিতে চায়, একদম যে ওই বাঘের মতো ঘাড়ের মধ্যে থাবা দিয়ে ধরতে চায়, নড়াচড়া করতে পারে না। বেচারা দেখা গেল যে ইনকামও তেমন না, গ্রাম সাইডের দোকান, মোটামুটি চলতে পারে, মাসে 25-30 হাজার টাকা রোজগার হয়, আলহামদুলিল্লাহ, হয়তো এরকম। জি হয়। এখন যদি সে এই টাকাটা দিতে যায়, তাই আমি তো আমার সর্বোচ্চ চেষ্টাটা করব, কিন্তু আমার সাবজেক্টটা পরে, কিন্তু এই টাকাটা বাই চান্স যদি সে দিতে যায়, তাহলে ওর পুরো মাসের ইনকাম তো যাবেই,
আরো অনেক ক্রাইসিসে পড়ে যাবে। তো আসলে দেখুন, আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ানকে এই কাজগুলো নেওয়ার সময় অনেক সাবধানে কাজগুলো নিতে হবে। অর্থাৎ আপনি যখন এরকম ধরনের হাত থেকে পড়া বা ঢিল মারা বা গাড়ির টায়ারের নিচে পড়েছে এরকম ধরনের মোবাইল যদি আপনার কাছে কেউ নিয়ে আসে, বা পানিতে পড়া মোবাইলের ক্ষেত্রেও আপনি কাস্টমারকে আগে বলে নেবেন, ভাই আপনার মোবাইলটা তো অনেকটা বাঁকা, এই সকল মোবাইল কাজ করতে গেলে তো একটু রিস্ক আছে। দেখুন, রিস্ক বলতে কি, রিস্ক বলতে বাদ হয়ে যায় তা না, কিন্তু ঢিল মারা মোবাইলগুলো কিন্তু অনেক সময় বাদ হয়ে যায়। ভালো মোবাইল আপনি টেকনিশিয়ানের কাছে নিয়েছেন, প্লিজ আমি বলবো আজকের এই ভিডিওটা যারা মোবাইল রিপেয়ারে কাজ করেন অন্তত পক্ষে তারাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সাধারণ কাস্টমারের কাছেও কথাগুলো যাতে পৌঁছে যায়। যখন আপনার মোবাইলটা এরকম ঢিল মারা হবে, দেখা গেল যে মোবাইলটা একদম পরিপূর্ণ সব কিছু ঠিকঠাক চলতেছে, হ্যাঁ একদম সব কথা বলতেছেন, সবকিছু হচ্ছে, কিন্তু একজন টেকনিশিয়ান মোবাইলটা খোলার পর যখন স্ক্রুগুলো লুজ করছে তখনই আর মোবাইলটা চালু হচ্ছে না। এটার কারণ মোবাইলটা এরকম বাঁকা হয়েছিল, ঢিল মারছেন, মোবাইলটা বাঁকা হয়েছিল, কোনো রকমে লাগানো ছিল, যখন আপনি স্ক্রুগুলো খুলে দিচ্ছেন তখন এটা সোজা হয়ে যাচ্ছে। আর এরকম সোজা হতে গিয়ে অনেক আইসি ফেটে যেতে পারে, অনেক লাইন ছিঁড়ে যেতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। তখনই দেখা যায় যে অনেকে যারা ভালো মনের মানুষ তারা বুঝতে পারে যে আসলে আমার মোবাইলটা তো ঢিল মারা ছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা কিন্তু ওই যে দোকানদারের কাছে হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু যার মোবাইল তার হাতেও হইতে পারতো যে কোনো মুহূর্তে, বিপদে পড়ে গেছে, ওর হাতে আসার পরে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমার সাথে এরকম একটা ঘটনা অনেক আগে হয়েছিল। এক মোবাইল কাস্টমার স্যামসাং লেখা অবস্থায় নিয়ে এসেছে, চালু ছিল মোবাইলটা, এখানে নীল হয়ে গেছিল ডিসপ্লেটা নীল হয়ে গেছে। তো আমরা তো জানি যে অংশটা নীল হবে, নীল হওয়ার পর এই পুরো ডিসপ্লেটা আস্তে আস্তে নীল হয়ে যায়, অর্থাৎ কালি ছেড়ে দেয়, যেটাকে আমরা বলি আর কি। আজ থেকে বছর 4-5 আগে এরকম ঘটনা একটা ঘটেছিল। কাস্টমার আমাকে দিয়ে গেল, এটা যখন দেখলাম ডিসপ্লেতে দাগ, আমি তাকে বললাম যে এটা হবে না, এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে, একটু সমস্যা। তো ওই কাস্টমার আমার আবার পরিচিত, সে বলল আচ্ছা আমি ঠিক আছে আসতেছি। আমি না মোবাইল নিয়ে যান, আমি কিন্তু এরকম ধরনের মোবাইল, আমি এগুলো থেকে অনেক সেন্সিটিভ। তো কাস্টমার কি করলো, বলতেছে আমি আসতেছি। সে আসতেছি বলে আমি বললাম যে আপনি মোবাইল নিয়ে যান, আমারই বন্ধু মানুষ, এক কথায় শেষ, আমারই বন্ধু মানুষ। তাকে আমি বললাম যে মোবাইল নিয়ে যাও, কাই রাখবে এটা, তোরকে আমি বিশ্বাস করিনি, এটা গেলে চলে যাবে, এরকম কিন্তু আমাকে বলে গেছে। তা আমি এই মোবাইলটা সাইডে রেখে আমি আমার অন্য কাজ করতেছি। ও 10 মিনিটের কথা বলে ঘন্টা 2 পরে আসলো, আসার পরে ওরা আমি মোবাইলটা দিলাম। মোবাইলটা দেওয়ার পর দেখি যে এটার আগে ছিল একটু, এখন পুরো ডিসপ্লে মানে কালি ছেড়ে দিছে, গ্রিন হয়ে গেছে। তো এখন আমার বন্ধু তো বলতেছে, দোস্ত এই মোবাইলটা এরকম কেন হইলো রে, এটা তো একটু আসিল। আমি কই এটা তো একটু থাকলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন দেখলাম যে ওর মনের মধ্যে একটা অবিশ্বাস সৃষ্টি হয়ে গেছে, না জানি আমি এটাকে কাজ করতে গিয়ে আরো বাড়িয়ে দিয়েছি। আসলে এরকমটা কিন্তু না। তো আমার দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল, যার কারণে সে আমার সাথে ঝামেলা করতে পারে নাই। যেটাও বন্ধু মানুষ ঝামেলা করবে না, তারপরেও অনেক বন্ধু মানুষ কিন্তু আপনাকে অবিশ্বাস করবে। দুইটা উপদেশ দিব, যারা মোবাইল রিপেয়ারে কাজ করেন কষ্ট করে হলেও 12-14-15 হাজার টাকা দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নেবেন, এবং চাইলে ভয়েস কন্ট্রোলও লাগিয়ে নিতে পারেন। ক্যামেরা যখন লাগাবেন ভয়েস কন্ট্রোল ক্যামেরা লাগাবেন, যাতে আপনি কি বলছেন, কাস্টমার কি বলছে, বিষয়গুলো যাতে রেকর্ডিং থাকে। আর এই মোবাইলগুলো নেওয়ার আগে বলে নেবেন, ভাই ঢিল মারা মোবাইল, আমি একটু কাজ করতে গেলে বা খুলতে গেলে একটু রিস্ক আছে, ঢিল মারা মোবাইল যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আমার তো কাজ করে দিলে লাভ, উনি 700 টাকা বিল করেছে, ওনার তো এটা নষ্ট করে দিলে লাভ হবে না, নষ্ট করে দিলে তো আপনি 1 টাকাও দিবেন না। আর যদি ঠিক করে দেয় উনি 700 টাকা পাবে, ওনার লাভ হবে, ওনার সংসার চলবে, ওনার বাচ্চা কাচ্চা, ওনার বউ সবাই মানে সবার রিজিকের ব্যবস্থা হবে। উনি যদি নষ্ট করে দেয় তাহলে ওনার রিজিক নষ্ট হলো, সোজা সাপটা কথা। তো কেউ চাইবে না তার ভাগের টাকাটা ফেলে দিক, কোনো টেকনিশিয়ানই চায় না যে তার ভাগের টাকাটা ফেলে দিক। তো এই বিষয়টা, আর সব টেকনিশিয়ান ভাইকে বলবো আপনিও মোবাইল খোলার টাইমে একটু যত্ন সহকারে খুলবেন, যত্ন সহকারে কাজ করবেন, মোবাইলে ক্যামেরা একটু সেফটিভাবে রেখে কাজ করার চেষ্টা করবেন, কাস্টমারকে ভালো সার্ভিস দেন, ভালো ব্যবহার করুন। তো সবসময় আমি আপনাদেরকে নানা রকম মোবাইল রিপেয়ার সংক্রান্ত নানা রকম বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। যারা আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন, তাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।